হ্যালো সবাইকে প্রথমেই, তারপর তোমাদের কেমন চলছে? সবার পড়াশোনা ঠিকঠাক চলছে তো? চালাতে থাকো, এভাবেই ঠিকঠাক চালাতে থাকো মনোযোগ দিয়ে সব কিছু। আমি তো এদিকে করাচ্ছি, তোমরা তোমাদের প্রবলেমগুলো কিছু থাকলে কমেন্টে তো নিশ্চয়ই জানাবে। আর তাছাড়া আমি বলে দিয়েছিলাম 100 সাবস্ক্রাইবারের পরে আমরা ডাউট সেশন করব, ঠিক আছে? তো যেভাবে করছি ওভাবে করতে থাকো, বিন্দাস পড়তে থাকো, প্র্যাকটিস করো, যত নিউমেরিক্যাল পারা যায় আরও তত নিউমেরিক্যাল করতে থাকো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, ব্যাস। টিউশনের কোনো দরকারই নেই, আমি আছি না, চাপ নিচ্ছ কেন? চিল, একদম রিল্যাক্সে পড়ো, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমের টপিক শুরু করছি। প্রথমের টপিক আজকে আমাদের, লেখো লিমিটিং রিএজেন্ট, ঠিক আছে? তো লিমিটিং রিএজেন্ট কি? লিমিটিং রিএজেন্ট নামের থেকেই আমরা বুঝতে পারছি যে কোনো একটা রিএজেন্ট সেটা লিমিটেড, তাই না? পয়েন্টটা আমরা লিখে নিই। আজকে হচ্ছে পার্ট 6, ঠিক আছে? লিমিটিং রিএজেন্ট। যদি কেউ সংজ্ঞা লিখতে চাও লিখে নিতে পারো, আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? লেখো যে অনেক সময় কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির পরিমাণ বিক্রিয়াটির সমিত সমীকরণ অনুযায়ী যা হওয়া উচিত তার তুলনায় কম বা বেশি থাকে। এসব ক্ষেত্রে যে বিক্রিয়কগুলির আনুপাতিক পরিমাণ এসব ক্ষেত্রে যে বিক্রিয়কটির আনুপাতিক পরিমাণ সবচেয়ে কম থাকে সেটির পরিমাণ অনুযায়ী বিক্রিয়াটি ঘটে থাকে। সর্বনিম্ন পরিমাণে উপস্থিত বিক্রিয়কটিকে লিমিটিং রিএজেন্ট বলে। তাহলে সংজ্ঞাটা আমি আরও একবার বলছি। সংজ্ঞাটা হলো, অনেক সময় কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির পরিমাণ বিক্রিয়াটির সমিত সমীকরণ অনুযায়ী যা হওয়া উচিত তার তুলনায় কম বা বেশি থাকে। এসব ক্ষেত্রে যে বিক্রিয়কটির আনুপাতিক পরিমাণ সবচেয়ে কম থাকে সেটির পরিমাণ অনুযায়ী বিক্রিয়াটির ঘটে এবং সর্বনিম্ন পরিমাণে উপস্থিত বিক্রিয়কটিকে লিমিটিং রিএজেন্ট বলে। আচ্ছা, আমরা জানি বিক্রিয়ক কি? বিক্রিয়ক হচ্ছে রিঅ্যাকট্যান্ট, তো আমি রিঅ্যাকট্যান্ট দিয়েই বলবো। বিক্রিয়ক হলো রিঅ্যাকট্যান্ট, ঠিক আছে? তার মানে কি, যেগুলো রিয়াকশন করছে। ধরি যদি A প্লাস বি থেকে C প্লাস ডি একটা রিয়াকশন হয়, তাহলে আমরা A আর B কে বলবো রিঅ্যাকট্যান্ট। তো লিমিটিং রিএজেন্ট কি? ধরো এখানে A আর B এর মধ্যে সাপোজ A এর 4 গ্রামের সাথে B এর 10 গ্রাম বিক্রিয়া করে, ঠিক আছে? সেটা আমি রিয়াকশন থেকে পাই। আচ্ছা, জেনারেলি আমরা রিয়াকশনটা কি হিসাবে কতর সাথে বিক্রিয়া করে কিভাবে দেখি? জেনারেলি আমরা এটাকে মোল পার্সপেক্টিভ থেকে দেখি যে কত মোলের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? আর সেই মোলটা দেখি আমরা স্টয়সিওমেট্রি হিসাবে। যদি এখানে স্টয়সিওমেট্রি থাকে 1 আর এখানে বি এর ক্ষেত্রে স্টয়সিওমেট্রি থাকে 1, তাহলে আমরা কি বলি? A 1 মোল আর B 1 মোল বিক্রিয়া করে C প্লাস ডি তৈরি করে, ঠিক আছে? এখন ওই A এর 1 মোলের ওজন যদি হয় 4 গ্রাম, আর যদি B এর 1 মোলের ওজন যদি হয় 10 গ্রাম, তখন আমরা কি বলতে পারি? যে 4 গ্রাম A 10 গ্রাম B এর সাথে বিক্রিয়া করে। খুব ভালো কথা। কিন্তু এখন যদি আমাদের রিয়াকশানে দেওয়া থাকে, ধরে নাও 2 গ্রাম A দেওয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে B দেওয়া আছে 6 গ্রাম, ভালো কথা। এইভাবে হবে কি? আচ্ছা, আমরা এখানে 8 ধরে নিই, হ্যাঁ, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। 8 গ্রাম, ঠিক আছে? এখানে 2 গ্রাম দেওয়া আছে A, 6 গ্রাম দেওয়া আছে B, তাহলে এখানে লিমিটিং রিএজেন্ট কোনটা হবে বলো দেখি? দেখছি আমরা কোনটা লিমিটিং রিএজেন্ট হবে। আচ্ছা, এখানে A:B কত? 4:8, তার মানে কত? 1:2। তার মানে এর 1 গ্রামের সঙ্গে B এর 2 গ্রাম বিক্রিয়া করে। ক্লিয়ার? তাহলে এখানে A দেওয়া আছে 2 গ্রাম, B দেওয়া আছে 6 গ্রাম, তাহলে এর 2 গ্রাম B এর কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? 4 গ্রাম B এর সাথে বিক্রিয়া করবে,
ঠিক, তাহলে 4 গ্রাম বি যদি বিক্রিয়া করে যায়, বি তো রিমেইনিং পড়ে থাকবে কত, বি রিমেইনিং পড়ে থাকবে 2 গ্রাম। তার মানে আগে কোন রিয়েজেন্টটা শেষ হলো, এ রিঅ্যাকট্যান্টটা আগে শেষ হয়ে গেল। ঠিক, তখন এই লিমিটিং রিয়েজেন্ট বলবো আমি এ কে, কারণ এ হচ্ছে লিমিটেড, ঠিক আছে, আর বি হচ্ছে এক্সেস আছে, তো তখন আমরা এ কে বলবো লিমিটিং রিয়েজেন্ট। বুঝতে পারলাম? তার মানে কি কোনো একটা রিয়াকশানে যেই রিয়াকট্যান্টটা আগে শেষ হয়ে যাবে বা যেই রিয়েজেন্টটা আগে শেষ হয়ে যাবে তাকে বলবো আমরা লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, এখন এই লিমিটিং রিয়েজেন্ট রিলেটেড আমরা কিছু প্রবলেম করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, কোনো একটা কনসেপ্ট তুমি কখন বুঝতে পারবে যে তোমাদের ভালো মতো হয়েছে, যখন তোমরা সেই প্রবলেমে যেই কনসেপ্টটার বা সেই টপিকটার প্রবলেম সলভ করতে পারবে। সেজন্যই তোমরা দেখবে যে কোনো একটি পয়েন্ট আমি যখন করে কোনো একটা টপিক যখন আমি বোঝাই, তারপরে আমি কিছু সেই রিলেটেড প্রবলেম আমি করিয়ে দিই। আচ্ছা, তো গেল, প্রথমে আমরা এটার প্রবলেম দেখছি। ঠিক আছে, আমি এটা মুছে নিয়ে আমি প্রবলেম আলোচনা করছি, প্রবলেমটা বলছি। আচ্ছা, এখানে বৃষ্টি পড়ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও যদি বৃষ্টির আওয়াজটা আসে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1 তোমরা লিখে নাও। বলেছে যে একটি রিয়াকশন বলা আছে, রিয়াকশনটা লিখো যে 2H2 প্লাস O2 এখান থেকে এসেছে 2H2O। ভালো কথা, বলেছে যদি আমাদের কাছে 10 মোল হাইড্রোজেন থাকে এবং 3 মোল অক্সিজেন থাকে, তাহলে লিমিটিং রিয়েজেন্ট কোনটি? বলেছে আমাদের কাছে গিভেন কি আছে, দেওয়া আছে আমাদের হাইড্রোজেন কত মোল, 10 মোল, আর অক্সিজেন আছে 3 মোল। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা লিখেছো কি? এই রিয়াকশানটা লিখে নাও, তারপরে লেখো যে যদি আমাদের কাছে 10 মোল হাইড্রোজেন থাকে এবং 3 মোল অক্সিজেন থাকে তবে লিমিটিং রিয়েজেন্ট কোনটি? ভালো কথা, আগে আমি কি বলেছিলাম, প্রথমে যে রিয়াকশন, সেই রিয়াকশানের থেকে কি পাওয়া গে সেটা দেখে নেবে। রিয়াকশানের থেকে আমি কি পাচ্ছি, যে 2 মোল আমাদের হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বলতে পারি, H2:O2 কত, 2:1, মানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখি হাইড্রোজেন আছে 10 মোল, অক্সিজেন আছে 3 মোল। ভালো কথা, প্রথমে আমরা হাইড্রোজেনের পার্সপেক্টিভ থেকে দেখি যে হাইড্রোজেনকে আমি লিমিটিং রিয়েজেন্ট বলতে পারবো কিনা। ওকে, ঠিক আছে, দেখা যাক। হাইড্রোজেনকে আমরা যদি ধরি, হাইড্রোজেন আছে 10 মোল, তাহলে অ্যাকর্ডিং টু দিস রিয়াকশন আমাদের কত মোল অক্সিজেন দরকার? আমরা কি দেখলাম, হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে বিক্রিয়া করে। তার মানে কি 2 মোল যদি হাইড্রোজেন হয় আমাদের লাগবে 1 মোল অক্সিজেন। ঠিক? আচ্ছা, এখন যদি হাইড্রোজেন নিয়ে আমরা 10 মোল, তাহলে আমাদের অক্সিজেন কত লাগবে? 5 মোল। অক্সিজেন লাগবে 5 মোল। ঠিক, কিন্তু এখানে 5 মোল অক্সিজেন আছে কি? 5 মোল অক্সিজেন কিন্তু নেই, তাহলে আমরা হাইড্রোজেনের পার্সপেক্টিভ থেকে বলতে পারবো না। আচ্ছা, এখন যদি আমি অক্সিজেনের পার্সপেক্টিভ থেকে বলি যে অক্সিজেন 3 মোল আছে, তাহলে আমরা হাইড্রোজেন কত মোল দরকার? হাইড্রোজেন, অক্সিজেন 1 মোল হলে হাইড্রোজেন যদি 2 মোল হয় দ্বিগুণ, তাহলে এখানে হাইড্রোজেন দরকার, অক্সিজেন 3 মোল হলে হাইড্রোজেন দরকার 6 মোল। ক্লিয়ার? তার মানে এখানে আমরা এখন অক্সিজেনকে লিমিটিং রিয়েজেন্ট বলতে পারছি, কারণ কি হাইড্রোজেন কিন্তু রিমেইনিং থাকবে, রিমেইনিং H2 কত থাকবে? 4 মোল। তার মানে আগে শেষ হলো কোনটা? অক্সিজেন আগে শেষ হবে। ঠিক, তাহলে এখানে অক্সিজেন হলো লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেল লিমিটিং রিয়েজেন্ট কি ব্যাপারটা? লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন দেখছি আমরা। আমি মুছে নিই, তারপরে আমি নেক্সট প্রশ্ন বলছি। হ্যাঁ, এবার একটা ভালো প্রশ্ন আছে। লেখো যে 2 কেজি CaCO3 থেকে STPতে কত আয়তন কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? ঠিক আছে, 2 কেজি CaCO3 থেকে STPতে কত আয়তন CO2 পাওয়া যায়? ভালো কথা, দেখি তাহলে ব্যাপারটা কি। বলেছে CaCO3, তার মানে এখান থেকে
কি পাওয়া যাবে? কার্বন ডাই অক্সাইড। লিখি CO2, কার্বন ডাই অক্সাইড সাথে কি পাওয়া যাবে? CaO। ওকে, কার্বন ডাই অক্সাইড পাওয়া গেল, আর হচ্ছে পাওয়া গেল ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এখানে বলেছে, আচ্ছা এখানে বলেছে যে 2 কেজি CaCO3 থেকে STP-তে কত আয়তন কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? 2 কেজি থেকে, এই 2 কেজি CaCO3 থেকে কার্বন ডাই অক্সাইড কত পাওয়া যাবে STP-তে। ওকে, আচ্ছা আগে নর্মালি আমরা রিয়াকশন থেকে কি পাই সেটা দেখি। হ্যাঁ, রিয়াকশন থেকে আমি কি পাচ্ছি যে 1 মোল CaCO3 থেকে আমি 1 মোল CO2 পাচ্ছি। খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই এতে। আচ্ছা, তারপরে আরেকটা আমরা কি জানি যে কনসেপ্ট অফ STP-তে আমরা কি দেখেছিলাম? STP-তে কোনো গ্যাসের আয়তন কত হয়? এখানে এটা গ্যাস, তাই তো, CO2 গ্যাস হয়। কোনো গ্যাসের 1 মোলের ভলিউম কত হয় STP-তে? তাহলে আমরা বলতে পারি না কার্বন ডাই অক্সাইডের ভলিউম 22,400 ml? বলতে পারি? নিশ্চয়ই পারি। এখানে আমরা যদি 22.4 লিটার লিখি সেটাও হবে 22.4 লিটার। ওকে, তো আমরা বলতে পারি কি STP-তে 1 মোল CaCO3 থেকে আমরা 22.4 লিটার CO2 গ্যাস পাই। ভালো কথা। তো এখন আমরা দেখি যে CaCO3 এর ওজন কত। ঠিক, কারণ 2 কেজিতে কত 2 কেজি CaCO3 থেকে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড কতটা পাওয়া যায় আমাদের বের করতে হবে STP-তে। তো STP-তে আমরা 1 মোল CaCO3 থেকে কার্বন ডাই অক্সাইড কতটা পাওয়া যায় সেটা জানি। এখন 1 মোলের ওজন যদি আমরা জানতে পারি তাহলে আমরা ওইকে কীভাবে বের করে ফেলতে পারবো? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের কত মলিকুলার ওয়েট? CaCO3 এর ক্ষেত্রে ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের 40 অ্যাটমিক ওয়েট। কার্বনের 12, অক্সিজেনের 16, তো এটা ওভারঅল কত হবে? 100 গ্রাম পার মোল। বোঝা গেল এতখানি? তাহলে 1 মোলের ওজন কত? 100 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 100 গ্রাম থেকে STP-তে পাওয়া যায় 22.4 লিটার। ওকে, তাহলে এখানে 2 কেজি মানে কত? 200 গ্রাম, সরি 2000 গ্রাম। 2000 গ্রাম থেকে তাহলে STP-তে কত পাওয়া যাবে? 22.4/100 ইন্টু 2000। বোঝা গেল? সেখানে যদি এটা আমি উঠিয়ে দিই নিচে 10 চলে আসবে, এটা কেটে গেল, তাহলে কত আসছে? 448 লিটার। ঠিক, এটাই হবে অ্যান্সার। তাহলে 2 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে STP-তে 448 লিটার CO2 পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রবলেম দেখছি, মুছে নিয়ে আমি বলছি। এইসব নিউমেরিক্যাল কিন্তু কোনো ব্যাপারই না, একদম ঠান্ডা মাথায় কি বলেছে সেটা আগে লিখে নেবে, কি বের করতে হবে সেটা আগে লিখে নেবে, ব্যাস। তারপরে কি বের করতে হবে সেটার থেকে দেখবে, সেটাকে শুধু মাথায় রেখে দেখবে যে সেটা যদি আমার বের করতে হয় সেটাকে আমি কোথা থেকে পেতে পারি। আচ্ছা তুমি দেখলে যে হ্যাঁ এটাকে আমরা এটার থেকে পেতে পারি, তারপরে দেখবো যে আচ্ছা এটা কোথার থেকে পেতে পারি। তারপরে আবার দেখবে তার আগের পোর্শনে আমি আবার কি পেতে পারি যার থেকে আমি ওটা পাবো। মানে ধরো তোমাদের এক্স কোনো একটা অ্যান্সার বের করতে হবে, সেটা দেখবে যে এক্সটাকে আমি কোনভাবে বের করা যাচ্ছে। দেখবে যে এক্সটাকে আমি বের করতে পারবো দুটো ওয়েতে, ঠিক আছে, এ ওয়েতে আর বি ওয়েতে। বা এ এর ভ্যালু আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু পাওয়ার জন্য, বা বি এর ভ্যালু বের করতে হবে আমার এক্স এর ভ্যালু পাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে দেখবে যে এটা বের করার জন্য আবার আমার কিসের ভ্যালু বের করতে হবে, তো আমরা তারও আগে সেটার ভ্যালু বের করব। তারপরে এইসব মোটামুটি জায়গায় দেখবে যে যা ভ্যালু দেওয়া আছে গিভেন আছে যেগুলো, সেটার থেকে আমরা এটার ভ্যালু পাচ্ছি, ঠিক। তারপরে এটার ভ্যালু থেকে যেভাবে আমরা ভেবেছিলাম সেভাবে এর ভ্যালু বের করে নেব, তারপর এর থেকে যেটা আমাদের বের করতে বলেছে অ্যাকচুয়ালি সেটার ভ্যালু বের করে নেব। একদম স্টেপে করলে এগুলো কোনো ব্যাপারই না, একদম ইজি। জাস্ট কোশ্চেনটাকে ভালো মতো অবজার্ভ করতে হবে, কিচ্ছু না।
আর মাথাটা ঠান্ডা রেখে করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। মাথা ঠান্ডা রাখা মাস্ট কেমিস্ট্রিতে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা তাহলে লেখা যাক। নেক্সট প্রশ্ন লিখে নাও। বলেছে 200 গ্রাম HGOকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কি পরিমাণ KClO3কে উত্তপ্ত করতে হবে? আবার বলি, বলেছে 200 গ্রাম HGOকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কি পরিমাণ KClO3কে উত্তপ্ত করতে হবে? ভালো কথা, দেখা যাক তাহলে আমাদের কি বলেছে। প্রথমে বলেছে HGOকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তার মানে আমরা কি বলতে পারছি এখানে যে আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখবে যে এরকম টাইপের প্রশ্নের ক্ষেত্রে যে কোনো রিয়াকশান আছে কি না দেওয়া, কারণ এগুলো ম্যাক্সিমামই যেহেতু তোমার নাম্বার অফ মোল দিয়ে অঙ্কগুলো করতে হবে, দেখবে ম্যাক্সিমামই নাম্বার অফ মোল আমাদের ক্যালকুলেট করতে হবে। তারপরে হচ্ছে আণবিক ভর মানে মলিকিউলার ওয়েট, তারপরে কনসেপ্ট অফ এসটিপি আসবে, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস আসবে, এগুলো সব আসবে, ঠিক আছে। তো সেই জন্য আগে আমাদের রিয়াকশানটা লিখে নিতে হবে। তো বলেছে এটাকে আমরা হিট করছি, এটাকে হিট করে পাবো আমরা অক্সিজেন, তার সাথে আরেকটা কি আছে Hg এস এ সলিড আমরা পাবো। আচ্ছা, এখন আমরা ইকুয়াল করব, এদিকে একটা অক্সিজেনের অ্যাটম আছে, তাহলে এদিকেও আমাদের একটা করতে হবে, তার মানে কি করে দিলাম, ক্লিয়ার, কোনো জটিলতা নেই। তার মানে আমরা কি বুঝতে পারছি এখানে 1 মোল HGO থেকে আমাদের হাফ মোল অক্সিজেন পাওয়া যাচ্ছে, সরি হাফ মোল আমাদের অক্সিজেন পাওয়া যাচ্ছে, আর এটা তো আমাদের দরকার নেই, এটার কোনো তো কথাই বলেনি, ঠিক, একদম ঠিক। তারপর আরেকটা কি বলেছে, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কি পরিমাণ KClO3কে উত্তপ্ত করতে হবে? ভালো কথা, দেখা যাক তাহলে KClO3কে আমাদের উত্তপ্ত করলে কি পাওয়া যেতে পারে। একটা তো বুঝতে পারছি আমরা অক্সিজেন পাওয়া যাবে, আরেকটা কি পাওয়া যেতে পারে KCl, ঠিক, একদম ঠিক। তাহলে এখানে 3টে অক্সিজেনের অ্যাটম আছে, এখানে 2টো অক্সিজেনের অ্যাটম আছে, তাহলে আমরা এখানে ট্রিকটা দেখবে 3/2 যদি আমরা করে দিই তাহলে কি আসবে, এখানে একটা অক্সিজেন অ্যাটম হয়ে গেল, তাহলে তারপরে 3 দিয়ে গুণ করে দিলাম, 3টে অক্সিজেন অ্যাটম হয়ে গেল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 1 মোল KClO3 থেকে কত আসছে, 3/2 মোল অক্সিজেন আমার আসছে। ওকে, একদম ঠিক আছে। তো এখানে আমাদের যে চেয়েছে যে কি পরিমাণ KClO3কে উত্তপ্ত করতে হবে, এখানে কি পরিমাণ বলতে কত গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি এখানে 1 মোল থেকে হাফ মোল তৈরি হচ্ছে, এখানে 1 মোল থেকে 3/2 মোল তৈরি হচ্ছে, তার মানে আমাকে উল্টোভাবে এখানে দেখতে হবে না কোনো একটা জিনিস, ঠিক, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে এখন আমাদের কি বলেছে, HGO আছে 200 গ্রাম, ঠিক আছে, HGO আমাদের দেওয়া আছে 200 গ্রাম, ভালো কথা, খুব ভালো কথা। আর HGOর তাহলে আমাদের এখানে কি আমি আগেই বলেছিলাম কি করতে হবে আমাদের অ্যাকর্ডিং টু মোল আমাদের সব ক্যালকুলেশনগুলো করতে হবে। এটা কি, এটা তো রিয়াকশানের উপরে বেস করে এই রেশিওতে আমাদের তৈরি হয়, কিন্তু আমাদের দেওয়া আছে 200 গ্রাম, তাহলে আমাদের বের করতে হবে না যে অ্যাকচুয়ালি কত মোল আমাদের গিভেন আছে, বুঝতে পারছি, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশান, কিন্তু যত আমাদের ওয়েট দেওয়া আছে সেই ওয়েট অনুযায়ী আমাদের কত মোল দেওয়া আছে। তার মানে আমরা HGO এর মলিকিউলার ওয়েট যদি আমরা জানতে পারি, HG এর মলিকিউলার ওয়েট আশা করি দেওয়া থাকবে, কারণ এত বড়গুলো জেনারেলি দেওয়া থাকে না, এমনটা হয় না। ইকুয়ালস টু HG এর মলিকিউলার ওয়েট কত, 200.15, আর অক্সিজেনের 16, ওকে, অক্সিজেনের 16, সরি 200.5 আর অক্সিজেনের 16, তাহলে কত হচ্ছে HG এর 216.5 গ্রাম পার মোল, ঠিক আছে। তাহলে এখানে কত মোল HGO আছে কিভাবে পাবো, 200 গ্রাম
বাই 216.5 গ্রাম পার মোল। বোঝা গেল? আই এম সো সরি, ভিডিওটা মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, ঠিক আছে? তো যেটা আমি বললাম যতদূর, তো ওটার থেকে ওখান থেকে আমি কন্টিনিউ করছি। আচ্ছা, তো আমরা কি রিয়াকশানের থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল HGO থেকে আমাদের হাফ মোল অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে আমাদের রিয়াকশানে যত মোল দেওয়া আছে এই 0.9238, এটা কোথা থেকে পেলাম? যে 200 গ্রাম মানে HGO 0.9238 মোল। তাহলে এটার থেকে আমরা অক্সিজেন কতটা পাবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর হাফ করে দিলে অক্সিজেন কতটা হবে? 0.4619 মোল। 0.4619 মোল অফ অক্সিজেন, ঠিক আছে? এত মোল পাচ্ছি। আচ্ছা, এখন আমরা KClO3 এর এটা থেকে কি পেয়েছিলাম? থেকে হিট করলে O2 প্লাস KCl, আর এখানে 3/2। তার মানে আমরা পেয়েছিলাম কি 1 মোল KClO3 থেকে আমাদের পাওয়া যায় 3/2 মোল অক্সিজেন, ঠিক আছে? তাহলে এই পরিমাণ অক্সিজেনটা আমার কত মোল KClO3 থেকে আমি পাবো? নর্মাল ঐকিক নিয়ম। তাহলে আমি উল্টো দিক থেকে যদি আমি বলি যে 3/2 মোল O2 আমরা পাই 1 মোল KClO3 থেকে, তাহলে 0.4619 মোল O2 আমরা কত থেকে পাবো? 1/3/2, 2টাকে উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? আর এদিকে মাল্টিপ্লাইড বাই 0.4619, এত মোল। ক্লিয়ার? তাহলে এটা কত মোল হবে হিসাব করে নাও একটু। এটা হবে 0.3079, 0.3079 এত মোল আমাদের KClO3। কিন্তু আমাদের কতটা বলতে এখানে কি বোঝাতে চাই? যে কত গ্রাম বা ওয়েট কত, ঠিক আছে? তাহলে আমরা উপরের পোর্শনটা মুছে দিচ্ছি আপাতত, ঠিক আছে? এখান থেকে তো একদম ইজি। তাহলে আমরা এখানে পাচ্ছি কত মোল আমাদের KClO3 দরকার? KClO3 আমাদের দরকার 0.3079 মোল। তাহলে 1 মোলের যদি আমরা ওজন বের করে ফেলতে পারি, মলিকিউলার ওয়েট, তাহলে এই এত মোলের ওজন কত হবে আমরা সেটাও বের করে ফেলবো। তাহলে 1 মোলের ওজন কত, এর মলিকিউলার ওয়েট কত KClO3 এর যদি বের করি। পটাশিয়ামের কত? পটাশিয়ামের 39, পটাশিয়ামের 39, ক্লোরিনের 35.5, আর 3টে অক্সিজেন। এই তাহলে টোটাল কত হচ্ছে? 122.5, 122.5 গ্রাম পার মোল। 1 মোলের ওজন এত মোলের ওজন কত হবে তাহলে? 0.3079 ইন্টু 122.5 গ্রাম, ঠিক আছে? এটাকে যদি এটার সাথে গুণ করি আমার মোল ইনভার্স কেটে যাবে। তাহলে এটা কত আসছে? 37.7175, 37.7175 এত গ্রাম হলো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। আবার তোমাদেরকে আবারও বলে রাখছি, কোনো রকম ডাউট থাকলে ডিরেক্ট আমাকে কমেন্টে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? আমি কোনো না কোনো এর পরের যেই ক্লাসে আমি আপলোড করব সেই ক্লাসের শুরুতে আমি ভিডিওগুলো করে দেব সেই ডাউটের, ঠিক আছে? সেই ডাউটগুলো আগে সলভ করে দেব। নির্দ্বিধায় তোমরা কমেন্টে তোমাদের ডাউট জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট প্রশ্ন আমরা দেখছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে 852 গ্রাম P4O10 এর সঙ্গে 852 গ্রাম P4O10 এর সঙ্গে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড CaO বিক্রিয়া করে, ঠিক আছে? প্রথমে দেখে নিই
কি রিয়াকশনটা হবে, P4O10 এর সাথে বলেছে কত গ্রাম CaO বিক্রিয়া করে। তাহলে দেখা যাক যে এটা একটু তোমাদের জানতে হবে, এটা না এটা তোমরা প্রেডিক্ট করতে পারবে না যে কি তৈরি হবে, ঠিক আছে। এটা এমনি নর্মালি প্রেডিক্ট করা যাবে যে এখানে একটা মেটাল আছে, বাদ বাকিগুলো দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে, কিন্তু এটা একটু তোমাদের আইডিয়া থাকতে হবে। এখানে তৈরি হবে CA3PO4 হোল 2 আই থিঙ্ক, হ্যাঁ CA3PO4 হোল 2, ঠিক আছে, এটা তৈরি হবে। আচ্ছা এখন দুদিকের ইকুয়েশন সমান করা যাক, দেখে নি। এখানে ফসফরাস আছে দুটো, ফসফরাস আছে এখানে 4টে, ঠিক আছে। আচ্ছা যদি আমরা এখানে তার আগে ক্যালসিয়াম 3টে আছে, ক্যালসিয়াম 3টে আমরা দিয়ে নিলাম, তারপর ফসফরাস 4টে আছে, দুটো আছে, এখানে যদি আমরা 2 দিয়ে নিই ক্যালসিয়াম হয়ে যাচ্ছে 6টা, তাহলে এখানে 6 করে দিলাম। তাহলে দেখা যাক অক্সিজেন আছে 16টা, ওইদিকে 4 × 2 8, 8 × 2 16 হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে 1 মোল, এটা রিয়াকশনের থেকে পাচ্ছি, হ্যাঁ 1 মোল P4O10 এর সাথে 6 মোল অফ CaO যুক্ত হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে আমাদের কত বলা ছিল যে 852 গ্রাম P4O10 এর সাথে কত গ্রাম CaO আমাদের যুক্ত হবে। তো CaO কত গ্রাম আছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আগে আমাদের বের করতে হবে যে CaO কত মোল আমাদের যুক্ত হয় এত গ্রামের সাথে। তার মানে গ্রামের সাথে তো মোল যুক্ত হয়, এইভাবে আমাদের যদি আমরা দেখতে যাই জিনিসটা অনেক জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি এই গ্রাম ইকুয়ালস টু কত মোল P4O10 সেটা আমরা বের করে নেব। তাহলে আমরা P4O10 এর যদি মলিকুলার ওয়েট আমরা বের করতে যাই, P4O10 মলিকুলার ওয়েট কত হবে, ফসফরাসের কত, ফসফরাসের মলিকুলার ওয়েট 31 × 4 + 16 × 10, ঠিক। তাহলে এখানে কত হচ্ছে 4 12 প্লাস এই, তাহলে কত আসছে 482 এত গ্রাম পার মোল। তাহলে এখান থেকে আমি পাবো যে কত মোল P4O10 দেওয়া আছে, P4O10 দেওয়া আছে আমার 852/254 এত মোল। তাহলে এটা কত ক্যালকুলেটরে বসিয়ে দেখাও, 3 মোল। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এটা ইকুয়ালস টু মানে হচ্ছে 3 মোল অফ P4O10। আচ্ছা 1 মোল P4O10, 1 মোল P4O10 আমাদের কতর সাথে যুক্ত হচ্ছে, 6 মোলের সাথে যুক্ত হচ্ছে CaO, 6 মোল CaO এর সাথে, ঠিক। তাহলে 3 মোল P4O10 কতর সাথে যুক্ত হবে, 18 মোলের সাথে CaO। ভালো কথা। এখন যদি কত গ্রামের সাথে বলে থাকে, তাহলে 1 মোল CaO কত ওজন, ক্যালসিয়াম বলতে 39 + 16, তাই তো নাকি, 39 + 16 তো না, ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের কত 40, এটা 40 নাকি, এরাম, হ্যাঁ 40, সরি হালকা মাইন্ড থেকে একটু বেরিয়ে গেছিলো। আচ্ছা তার মানে কত হচ্ছে 65 এত গ্রাম, ঠিক আছে। होता है भाई, होता है, हम भी कभी कभी गलत कर देते हैं, তাই না, কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো তাহলে 1 মোলের ওজন 56 গ্রাম, তাহলে 3 মোলের ওজন কত হবে, 3 × 56 গ্রাম ইকুয়ালস টু কত, তাহলে 3 না তো ভাই 18 × 56, তার মানে হচ্ছে 1008 গ্রাম অফ CaO।
ठीक है, তো 1008 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমাদের যুক্ত হবে। তারপরের প্রশ্ন দেখছি, তারপরের প্রশ্ন লেখো। তারপরের প্রশ্ন হলো যে লেখো 25.4 গ্রাম I2 মানে আয়োডিন এবং 14.2 গ্রাম Cl2 মানে ক্লোরিন পরস্পর বিক্রিয়া করে ICl ও ICl3 এর মিশ্রণ উৎপন্ন করে। উৎপন্ন মিশ্রণে ICl ও ICl3 এর মোল সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, তো আমরা দেখি আগে কি বলেছে আমাদের বলেছে যে I2 এবং ICl2 পরস্পর বিক্রিয়া করে। ভালো কথা, করলো, কেউ আটকায়নি। বিক্রিয়া করে কি তৈরি করলো? ICl ও ICl3। খুব ভালো কথা, করুক বিক্রিয়া। তাহলে এখানে 4টে ক্লোরিন আছে, আগে আমাদের সবসময় সমান করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু মোল সংখ্যার ব্যাপারটা উল্টো পাল্টা। ও সরি, 4টে তো আমাদের আছে না, তার মানে এখানে 2টো ছিল, ডবল করতে হবে। হলো, ঠিক আছে। তো আগে আমরা রিয়াকশন থেকে কি পাই দেখে নিই। আমাদের 1 মোল লাগবে আয়োডিন, 2 মোল লাগবে ক্লোরিন। তাহলে তৈরি কত হবে? দুটোর মোল সংখ্যার অনুপাত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে রিয়াকশন থেকে কি পাচ্ছি? এটা তৈরি হচ্ছে 1 মোল, এটা তৈরি হচ্ছে 1 মোল। খুব ভালো, ভালো কথা। তো এখন আমাদের দেখতে হবে যে কি দেওয়া আছে, যে আয়োডিন দেওয়া আছে, যে আয়োডিন 25.4 গ্রাম। আর Cl2 কত দেওয়া আছে? Cl2 দেওয়া আছে 14.2 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে ভালো মতো জিনিসটা খেয়াল করবে। এখানে যেহেতু দুটো রিয়েজেন্ট আছে না, এখানে কিন্তু আমাদের লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, খুব বৃষ্টির আওয়াজ হচ্ছে, আমি একটু পরে আবার ভিডিওটা চালু করছি। আই এম সো সরি, বৃষ্টির জন্য অনেকক্ষণ মাঝখানে গ্যাপ পড়ে গেল। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? তো আমরা এই প্রশ্নটাকে আরও একবার আমরা দেখে নিই। তো প্রশ্নটা আমাদের কি বলেছিল? 25.4 গ্রামস অফ আমাদের আয়োডিন আছে, তারপর 14.2 গ্রামস অফ ক্লোরিন আছে। ঠিক আছে, এই দুটোকে পরস্পর আমরা যদি বিক্রিয়া করি, আমাদের তৈরি হয় ICl এবং ICl3 এর মিশ্রণ উৎপন্ন হয়। বলছে ICl ও ICl3 এর মূল সংখ্যার অনুপাত কত আমাদের বের করতে বলেছে। ভালো কথা। তো প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা আয়োডিন এবং ক্লোরিন নিয়ে যে রিয়াকশনটা হয় সেটা আমরা লিখে নিলাম। যে দুটো প্রোডাক্ট তৈরি হয় প্রথমে সেই দুটো প্রোডাক্ট লিখে নিলাম। ঠিক আছে, তারপরে নাম্বার অফ অ্যাটম এগুলো মেলালাম, মানে হচ্ছে ইকুয়েশনটাকে আমরা ইকুয়েট করলাম। ঠিক আছে, রাইট সাইডে এবং লেফট সাইডে। ভালো কথা। আমাদেরকে কত দেওয়া আছে? এই 25.4 গ্রামস অফ আয়োডিন দেওয়া আছে, আর হচ্ছে 14.2 গ্রামস অফ ক্লোরিন দেওয়া আছে। ব্যাস, এতটুকু আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা রিয়াকশন থেকে কি দেখতে পারি? রিয়াকশন থেকে আমরা দেখতে পারি 1 mole of I2 is reacting with 2 moles of chlorine and producing 1 mole of ICl and 1 mole of ICl3. ওকে, তো এই রেশিওটা আমরা পাই হচ্ছে রিয়াকশন থেকে। আর হচ্ছে আমাদের আয়োডিন আর ক্লোরিনের ওয়েট দেওয়া আছে। তাহলে এখানে আয়োডিন আর ক্লোরিনের ওয়েট থেকে আমরা যদি আয়োডিন আর ক্লোরিন কত মোল দেওয়া আছে সেটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে আদৌ এখানে কোনো লিমিটিং রিয়েজেন্ট আছে কিনা। আর যদি লিমিটিং রিয়েজেন্ট থাকে, তাহলে যেটা লিমিটিং রিয়েজেন্ট তার রেসপেক্টে আমরা রিয়াকশনটাকে ধরে আমরা করব। ভালো কথা। তো সেজন্য আমরা কি করলাম? প্রথমে I2 এর মলিকিউলার ওয়েট আমরা দেখলাম 254 গ্রাম, আর হচ্ছে I2 তার মানে এই 25.4 গ্রামে কত মোল আছে আমরা সেটা বের করলাম। কি করলাম? এই 25.4 গ্রামকে আমরা মলিকিউলার ওয়েট দিয়ে ভাগ করে নিলাম। তাহলে কত এলো? 0.1 মোল I2 ইজ গিভেন। ঠিক আছে, এই 25.4 গ্রাম ইকুয়ালস টু হচ্ছে 0.1 মোল।
ঠিক আছে। সেমভাবে ক্লোরিনের ক্ষেত্রে 14.2কে আমরা ক্লোরিনের মলিকুলার ওয়েট 71 দিয়ে ভাগ করে পেলাম আমরা ক্লোরিন 0.2 মোল। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। ভালো কথা। তাহলে যদি আমরা এখানে দেখতে যাই যে কোনোটায় এখানে আদৌ লিমিটিং রিয়েজেন্ট আছে কি না, তাহলে আমরা দেখব যে এখানে I2:Cl2 কত অনুপাতে রিয়াক্ট করেছে, 1:2 অনুপাতে। ভালো কথা। তার মানে 1 মোল আয়োডিনের সাথে 2 মোল ক্লোরিন। ঠিক আছে, তো এখানে আছে আমার 0.1 মোল আয়োডিন, তাহলে এটা কত মোল ক্লোরিনের সাথে রিয়াক্ট করবে, 0.2 মোল। আর এখানে আছেও 0.2 মোল, তাহলে কি পুরোটা ক্লোরিনের সাথে পুরোটা আয়োডিন আমার রিয়াক্ট করে যাবে। তার মানে এখানে কোনোটা আলাদা করে অ্যাজ আ লিমিটিং রিয়েজেন্ট থাকছে না, পুরোটাই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 মোল আয়োডিন 2 মোল ক্লোরিন থেকে 1 মোল আর 1 মোল ICl আর ICl3 পাই। তাহলে 0.1 মোল আয়োডিন আর 0.2 মোল ক্লোরিনের থেকে আমরা কত পাবো, 0.1 মোল ICl3 আর হচ্ছে কত পাবো আমরা 0.1 মোল 0.1 মোল ICl আর 0.1 মোল ICl3। বোঝা গেল? এখানে আমরা কি 1 মোল আয়োডিন 2 মোল ক্লোরিনের থেকে আমার 1 মোল ICl আর 1 মোল ICl3 পাচ্ছি। তার মানে 0.1 মোল আয়োডিন আর 0.2 মোল ক্লোরিনের থেকে আমরা কত পাবো, 0.1 মোল ICl আর 0.1 মোল ICl3। তার মানে আমরা বলতে পারি হচ্ছে ICl:ICl3 equals to 1:1 বলতে পারি, 0.1:0.1 equals to 1:1। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা নেক্সট প্রশ্ন করছি, এটা মুছে নিয়ে। আচ্ছা, তারপর লিখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি বলেছে লিখে নাও। বলেছে একটি বহুতলীকৃত পদার্থ মানে পলিমার, ঠিক আছে, পলিমেরিক একটি বহুতলীকৃত পদার্থটা কি C2F4 এভাবে লিখবে, যেখানে n একটি বড় সংখ্যা, একটি এই পদার্থটিকে সালফার ঘটিত প্রভাবকের উপস্থিতিতে, মানে হচ্ছে সালফার ক্যাটালিস্ট এর উপস্থিতিতে C2F4 বহুতলী ভবনের ফলে প্রস্তুত করা হলো। মানে C2F4 পলিমারাইজেশনের ফলে প্রস্তুত করা হলো এই C2F4 বলেছে উৎপন্ন পদার্থে 0.012% সালফার আছে। ঠিক আছে, বহুতলীভূত অণুতে 3টি সালফার পরমাণু থাকলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখান থেকে কি রিয়াকশনটা কীভাবে বলেছে, একটি পদার্থটিকে সালফার ঘটিত প্রভাবকের উপস্থিতিতে C2F4 বহুতলী ভবনের ফলে। ভালো কথা। তার মানে কি C2F4 এটা n নাম্বার অফ এর বহুতলী ভবন করেছে, তার মানে সালফারের উপস্থিতিতে তৈরি হয়েছে আমার C2F4 ঠিক আছে। তারপর বলেছে উৎপন্ন পদার্থে 0.012% সালফার আছে। এই যে এটাতে আছে 0.012% সালফার। প্রশ্নটা ভালো মতো পড়বে, কোশ্চেন ওখানেই অর্ধেক হয়ে যাবে। সালফার আছে এত পার্সেন্ট। ঠিক আছে, তারপরে বলেছে বহুতলীভূত অণুতে, মানে এই পলিমারে সালফার পরমাণু আছে 3টে, সালফার পরমাণু আছে 3 সালফার অ্যাটমস। ঠিক আছে, আচ্ছা 3টে সালফার অ্যাটমের তাহলে ওজন কত হয় আমরা আগে এটা বের করে রাখি। 3 × 32 কত হচ্ছে 696 গ্রামস। আমরা জেনারেলি এই মলিকিউলার ওয়েট, অ্যাটমিক ওয়েট এগুলো আমরা গ্রামেই ধরি। আচ্ছা, ভালো মতো জিনিসটা খেয়াল করবে, এই পলিমারে আমার 0.012% সালফার আছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি যে 0.012 পরিমাণ, এই পরিমাণটাকে আমি যদি গ্রামই বলে নিই, এই 0.012 গ্রাম সালফার আছে কততে,
100 গ্রামে। ক্লিয়ার জিনিসটা? এটার থেকে আমরা এটা বলতে পারি। তাহলে এই পলিমারে 3টি সালফার অ্যাটম ছিল, ভালো মতো শুনবে, 3টি সালফার অ্যাটম ছিল। ওই 3টি সালফার অ্যাটমের ওজন হলো 96 গ্রামস। ঠিক আছে? তাহলে 96 গ্রাম সালফার অ্যাটম কত ওজনে থাকবে? 100 বাই 0.012 ইন্টু 96 গ্রামস। এটা কত আসছে? এটা আসছে 8 লাখ গ্রাম। ঠিক আছে? বলতে পারি 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 গ্রাম। তার মানে কি? ভালো মতো খেয়াল করবে, এই পলিমারে সালফার আছে 0.1012% সালফার আছে। ঠিক আছে? ওখান থেকে আমরা বলতে পারি যে 0.012 গ্রাম সালফার আছে 100 গ্রামে। আর হচ্ছে 3টি সালফার আছে এই পুরো পলিমারটাতে, 3টি সালফার আছে এই পুরো পলিমারটাতে। তাহলে এটার থেকে আমি যদি পাই যে এত গ্রাম 100 গ্রামে থাকে, তাহলে 96 গ্রাম সালফার যতখানি এই পলিমারে থাকবে, ওটাই হলো পলিমারের আণবিক ওজন, মানে মলিকিউলার ওয়েট। এটাই হলো এই পলিমারের মলিকিউলার ওয়েট, C2F4 হোলেন। বোঝা গেল? ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? এখন এখান থেকে একদম ইজি। এখন এখানে আমাদের n এর মান চেয়েছে, ভালো মতো দেখবে, n এর মান চেয়েছে। আচ্ছা, C2F4 হোলেন মানে কি? এর মানে হলো n সংখ্যক C2F4 ইউনিট। ঠিক আছে? তার মানে কি n সংখ্যক C2F4 ইউনিটের মানে এটার মাস কত হবে? যদি আমরা এর রেসপেক্টে দেখি, C2F4 এর রেসপেক্টে, তার মানে আমরা কি বলতে পারবো? C2F4, একটি C2F4 ইউনিটের ওজন আমাদের আগে বের করতে হবে। C2F4 কত হয়? 12 দুগুণে 24। আর ফ্লুরিনের কত? ফ্লুরিনের হচ্ছে 19, তার মানে 4 19 76। তার মানে এখানে কত হচ্ছে? 0 100। ক্লিয়ার? একটি C2F4 ইউনিটের ওজন হলো 100 গ্রাম, 100 গ্রাম পার মোল। বা 100 গ্রামও বলতে পারি আমরা, 100 গ্রাম পার মোল বললেও অসুবিধা নেই। আর হচ্ছে এই যে পুরো যে পলিমারটা আছে, ওই পলিমারের ওজন কত আমরা বেরোল? তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত গ্রাম। ঠিক? বা গ্রাম পার মোলও আমরা বলতে পারি 1 মোলের রেসপেক্টে, কারণ এগুলো আমরা সালফারের 1 মোল এই অ্যাটমিক ওয়েট যে নিয়েছি এটা গ্রাম পার মোলে। ঠিক? তার মানে এখন যদি মোল নিয়ে আমরা, সে লাস্টে কেটেই যাবে। বুঝতে পারছি কি? তার মানে এখানে গ্রাম পার মোল হবে। তার মানে n ইকুয়ালস টু কত হবে? এটার ওজন আমরা পেয়ে গেছিলাম কত? 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর হচ্ছে তাহলে n ইন্টু কত হলো? 100। তার মানে n ইকুয়ালস টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই 100। তার মানে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3। n এর ভ্যালু হলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3। বোঝা গেল তো? আর যদি না বুঝে থাকো আরেকবার ভিডিওটা দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লাস্ট একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটা খুব ভালো। আচ্ছা, একটু হয়তো লেট হচ্ছে আমার পড়াতে, কারণ হচ্ছে আমি সবগুলো স্টেপ ভেঙে ভেঙে বলছি, 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে যতগুলো প্রবলেম তোমাদের সলভ করিয়ে দিলে এনাফ হবে, আমি ততগুলো প্রবলেম তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। ঠিক আছে? এরপরে যদি তোমরা আরও টাইম পাও আরও করে নেবে। আচ্ছা, আমি এটা মুছে দিয়ে তাহলে আবার আমি আরেকটা লাস্ট প্রশ্ন আমি লিখছি।
লেখো লাস্ট প্রশ্ন বলেছে 5% অবিশুদ্ধিযুক্ত 5% অবিশুদ্ধিযুক্ত NaNO3 এবং 98% H2SO4 এর বিক্রিয়ায় 7.5 কেজি HNO3 প্রস্তুত করতে কি পরিমাণ NaNO3 ও H2SO4 এর প্রয়োজন? লেখা হলো 5% অবিশুদ্ধিযুক্ত NaNO3 এবং 98% H2SO4 এর বিক্রিয়ায় 7.5 কিলো HNO3 প্রস্তুত করতে কি পরিমাণ NaNO3 এবং H2SO4 এর প্রয়োজন? ঠিক আছে। আচ্ছা, আগে আমি এখানে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যে বলেছে 5% অবিশুদ্ধিযুক্ত NaNO3, এটার মানে কি? এটার মানে হলো পুরো 100 গ্রাম অবিশুদ্ধ NaNO3 তে, ঠিক আছে, 5 গ্রাম অবিশুদ্ধি মানে ইমপিউরিটি, ঠিক আছে, থাকে। আর হচ্ছে তাহলে পিওর NaNO3 কতটা থাকবে? সুতরাং 100 গ্রাম এই অবিশুদ্ধ NaNO3 তে, ওটা অনেক দূর চলে এলো, তাহলে পিওর NaNO3 কতটা থাকবে? 100 - 5 = 95 গ্রামস। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে যে আরো বলেছে যে 98% H2SO4, এর মানেটা কি? আচ্ছা, এখানে এই 5% অবিশুদ্ধিযুক্ত NaNO3 কে এই পিওরিটির ফর্মেও লিখতে পারি যে 95% NaNO3, এভাবে বলতে পারি। ওকে, আচ্ছা, আর এই 98% H2SO4 কে তাহলে কিভাবে বলতে পারবো? যে 100 গ্রাম H2SO4 সলিউশনে, H2SO4 সলিউশন মানে যাতে পিওর H2SO4 আছে প্লাস হচ্ছে তার সাথে ইমপিউরিটিও আছে, এতে পিওর H2SO4 কতটা থাকছে? কত থাকছে? 98 গ্রাম। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা মেন অঙ্কে যাই। আচ্ছা, তবে এবার আমরা প্রশ্নটা দেখি। আচ্ছা, প্রথমে এখানে আমি বলে নিই যে যখন এখানে বলেছে যে কি পরিমাণ NaNO3 এবং H2SO4 এর প্রয়োজন, এখানে কিন্তু তোমাদের বলেনি কি পরিমাণ পিওর বা বিশুদ্ধ NaNO3 ও বিশুদ্ধ H2SO4 এর প্রয়োজন, সেটা কিন্তু বলেনি। এখানে যেই অবিশুদ্ধ NaNO3 আর 98% H2SO4 দেওয়া আছে, এটা কত পরিমাণে লাগবে সেটা কিন্তু আমাদের বলতে বলেছে, এটা কত গ্রাম করে লাগবে। ঠিক আছে, প্রথমে এই প্রশ্নটা থেকে আমরা যেই রিয়াকশানটা পাই, আগে চোখ বন্ধ করে আমরা সেই রিয়াকশানটা লিখে নেব। ওকে, চোখ বন্ধ করে আগে আমরা সেই রিয়াকশানটা লিখে নেব। কি বলেছে এখানে? বলেছে NaNO3, এটা মনে হয় কোশ্চেন নাম্বার 7 হবে। NaNO3 প্লাস হচ্ছে H2SO4 হলো, এখান থেকে কি পাওয়া যাবে? HNO3 প্লাস আরেকটা কি হতে পারে? Na2SO4, Na2SO4। ঠিক আছে, আগে আমরা দুদিকে সমান করব। হাইড্রোজেন 2, নাইট্রোজেন 2, সব সমান হয়েছে। অক্সিজেন 6 + 4 10 4 6, ওকে, টোটালটা সমান হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা রিয়াকশন থেকে কি পাচ্ছি? 2 মোল NaNO3 1 মোল H2SO4 এর সাথে অ্যাড হচ্ছে, তৈরি হচ্ছে 2 মোল HNO3। এটা আমরা প্রশ্ন থেকে পাচ্ছি। ঠিক আছে, বলেছে কি যে বিক্রিয়ায়
7.5 কিলো NaNO3 প্রস্তুত করতে কি পরিমাণ NaNO3 এবং H2SO4 এর প্রয়োজন। ভালো কথা। কত পরিমাণ আমাকে প্রস্তুত করতে হবে বলেছে? HNO3 ইকুয়ালস টু 7.5 কিলো। তার মানে এটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিয়ে যাই। আচ্ছা, আমি কি বলেছিলাম, সবসময় আমরা প্রবলেমগুলো করব মোল, নাম্বার অফ মোলের পার্সপেক্টিভ থেকে, তাই না? তো এখানে যে 7.5 কিলো HNO3 আমাদের বলেছে কত গ্রাম আমাদের NaNO3 আর হচ্ছে H2SO4 এর থেকে আমাদের তৈরি করতে হবে। তো আমরা এই HNO3 এর এই যে পরিমাণটা দেওয়া আছে, এই পরিমাণটাকে আগে আমরা মোলে কনভার্ট করব, ঠিক আছে? সেই মোলের নাম্বার থেকে তারপরে এর সাথে আমরা রিলেট করে বের করে ফেলতে পারবো যে কত মোল H2SO4 প্রয়োজন, তারপরে কত মোল NaNO3 এর প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। তার মানে এখানে কত হচ্ছে 7,500 গ্রাম, ঠিক আছে? আর হচ্ছে এখানে ভাগ করতে হবে কি দিয়ে? যদি আমি মোল সংখ্যা বের করতে চাই, HNO3 এর মলিকিউলার ওয়েট দিয়ে আমাকে ভাগ করতে হবে। HNO3 এর মলিকিউলার ওয়েট কত? হাইড্রোজেনের জন্য 1, নাইট্রোজেনের জন্য 14, 3টে অক্সিজেনের জন্য 3 × 48। তার মানে কত হচ্ছে? 5, 8, 5, 13, 1, 63, তাই কি? 63 গ্রাম পার মোল। ওকে, তাহলে এটাকে 63 দিয়ে ভাগ করে দেব, গ্রাম পার মোল দিয়ে। কত মোল আসবে ভাগ করে দেখো। আসবে 119 মোল। 119 মোল, খুব ভালো কথা। তাহলে এটাকে আমি ব্যাক ক্যালকুলেশন করে বলতে পারি না যে 2 মোল HNO3 পাওয়া যায় 2 মোল NaNO3 থেকে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার 119 মোল HNO3 পাওয়া যাবে কত মোল NaNO3 থেকে? 2/2 ইন্টু এত মোল NaNO3 থেকে, তার মানে কত হলো? 119 মোল NaNO3 হলো। সেমভাবে আমরা H2SO4 বের করতে পারবো। তার মানে এই 119 মোল HNO3 তৈরি হবে কত মোল H2SO4 থেকে? 2 মোলের থেকে 1 মোল তৈরি হয়, তাহলে এটা থেকে কত মোল তৈরি হবে? এই 2 মোল তৈরি হয় 1 মোলের থেকে, তাহলে 119 মোল এর হাফের থেকে তৈরি হবে। তার মানে H2SO4 হবে 59.5 59.5 এত গ্রাম, সরি এত মোল H2SO4 থেকে। ওকে, তাহলে আমরা এই 119 মোল NaNO3 আর হচ্ছে এই 59.5 মোল H2SO4 এর ওজনটা কত আমরা বের করতে পারবো কি? পারবো। এটাকে যদি আমরা এর মলিকিউলার ওয়েট দিয়ে গুণ করে দিই, NaNO3 এর মলিকিউলার ওয়েট কত? সোডিয়াম কত? 23 প্লাস 14 প্লাস 48, বোঝা গেল? কত তাহলে হয়? 10,115 10,115 গ্রামস। ভালো কথা। আর এখানে কত হয়? 1 মোলের ওজন দিয়ে গুণ করতে হবে। H2SO4 এর ক্ষেত্রে কত হয়? H2SO4 এর মলিকুলার ওয়েট 98, তার মানে 59.5 ইন্টু 98, তার মানে কত আসছে? গুণ করে তোমরা দেখে নাও, আমার কাছে এখানে ক্যালকুলেট করা আছে। 5832.96 5832.96 এত গ্রাম, ঠিক আছে? তার মানে আমরা কি H2SO4 আর হচ্ছে NaNO3 কত গ্রাম করে দরকার সেটার ওয়েট পেয়ে গেছি। এই তো এখানেই তো ম্যাক্সিমাম
অনেকেই ভুল করবে, এখানে আমরা পাইনি। ভালো করে খেয়াল করো, আমাদের কোশ্চেনে বলেছিল যে 5% অবিশুদ্ধিযুক্ত NaNO3 আর হচ্ছে 98% H2SO4। আমরা যখন এই রিয়াকশান করছি কোনো, আমাদের রিয়াকশানে কিন্তু ইমপিউরিটি মানে অবিশুদ্ধিগুলো রিয়াক্ট করবে না। ক্লিয়ার? আমাদের রিয়াকশানে অবিশুদ্ধিগুলো রিয়াক্ট করবে না, এগুলো পিওর ফর্মে রিয়াক্ট করছে। ওকে, তো আমরা যে H2SO4 এর পরিমাণ পেয়েছি এটা হচ্ছে পিওর H2SO4 এর পরিমাণ, আর এখানে আমি যে NaNO3 পেয়েছি এটা হচ্ছে পিওর NaNO3 এর পরিমাণ। কিন্তু আমাদের তো ওটা চাইনি, আমাদের চেয়েছে 5% অবিশুদ্ধিযুক্ত NaNO3 এবং 98% H2SO4। বুঝতে পারছি? তার মানে এখানে কি করতে হবে, আর আমাকে অবিশুদ্ধির ওজন কত সেটা আমাকে বের করতে হবে। তার মানে আমার কত দেওয়া ছিল, 5% অবিশুদ্ধি যুক্ত NaNO3। ঠিক আছে, তার মানে আমরা কি বলেছিলাম, 100 গ্রামে NaNO3 কতটা আছে, 100 গ্রাম ইমপিওর NaNO3-তে NaNO3 কত আছে, 95 গ্রাম। তার মানে এখানে আমরা এইভাবে বলতে পারি কি, 95 গ্রাম পিওর NaNO3 আছে টোটাল 100 গ্রাম ইমপিওর NaNO3-তে, এই 5% ইমপিওর NaNO3-তে। ঠিক, তাহলে এই যে পিওরের গ্রামটা ছিল 10,115 গ্রাম পিওর NaNO3 আছে কততে, 100/95 ইন্টু 10,115 এত গ্রামে। ক্লিয়ার? তার মানে এটা ইকুয়ালস টু কত, ক্যালকুলেট করো তোমরা। এটা আসবে 10,647 10,647.368 গ্রাম। ঠিক আছে, এত গ্রাম 5% অবিশুদ্ধিযুক্ত NaNO3 এটা চেয়েছে। ঠিক আছে, এটা চেয়েছে। আর তাহলে আমরা H2SO4 এর ক্ষেত্রে বের করি। ঠিক আছে, তাহলে সেইভাবে বলতে পারি আমরা 98% H2SO4 ছিল, তার মানে কি 98% H2SO4। তার মানে আমরা কি বলতে পারি যে 100 গ্রামে 98 গ্রাম পিওর H2SO4 ছিল। ওকে, তার মানে উল্টোভাবে কি বলতে পারি, 98 গ্রাম পিওর H2SO4 ছিল আমার 100 গ্রামে। তাহলে এই 5832.96 5832.96 গ্রাম কততে ছিল আমার, 100/98 ইন্টু 5832.96 গ্রামে। তার মানে এটার কত হবে ক্যালকুলেট করলে, 5,952 গ্রাম, 5,952 গ্রামস। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। এখানে রিয়্যাক্ট করবে সব সময় পিওর কম্পাউন্ডগুলো। ঠিক আছে, পিওর যত পরিমাণ কম্পাউন্ড থাকবে সেটা রিয়্যাক্ট করবে। সুতরাং রিয়াকশানের থেকে আমরা সবসময় যা পাবো সেটা পিওর রিয়াক্ট্যান্ট আর পিওর প্রোডাক্ট। কিন্তু এখানে ইমপিওর বলেছে, তার মানে ইমপিওরের হিসাবে আমি হিসাবগুলো সব করলাম যে যদি এতখানি পিওরের যা বেরোলো আমার ওটা পিওর বেরোলো, পিওরের থেকে তাহলে ইমপিওর হলে 5% ইমপিওর হলে কতটা হবে ওটা আমি ঐকিক নিয়মে বের করলাম। বোঝা গেছে তো? ব্যাস এতখানি ছিল এই পুরোপুরি
লিমিটিং রিয়েজেন্টের সব প্রবলেম রিলেটেড। এর বাইরে আশা করি প্রবলেম তো খুঁজলে তুমি অনেকই পাবে। মেইন প্রবলেম যেগুলো জেইতে বা আইআইটির কোনো এক্সামে এসছে বা হচ্ছে কোনোবার এইচএসে এসছে, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হলো সেগুলো আমি করিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এই লিমিটিং রিয়েজেন্ট সংক্রান্ত আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। যদি আটকায়, পরে যে আমি ডাউট ক্লিয়ারিং যে ক্লাসগুলো আমি কন্ডাক্ট করব ওগুলোতে আমাকে অবশ্যই বলবে। আচ্ছা, এর পরের দিন থেকে একটি নতুন ধরনের নিউমেরিক্যাল আমরা করব, যেটাতে আমাদের ওই বলেছিলাম এসটিপি এর কনসেপ্ট কিছুই না, আমাদের যত প্রশ্ন আছে এই চ্যাপ্টারে সবগুলোতেই আমাদের কটা জিনিসই লাগবে। অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, তারপর কনসেপ্ট অফ এসটিপি, তারপর তোমার সেই 1 মোলের ওজন হলো আণবিক ভরের সমান, মলিকুলার ওয়েটের সমান। তারপর আর কি লাগতে পারে, ওই P1 V1/T1 P2 V2/T2 করে অন্য এক কন্ডিশনে টেম্পারেচার আর প্রেসারে ভলিউম কত সেটা, এই তো, আর কোনোটাই সেরকম নেই। ব্যাস, এরপরের দিন তাহলে আরেক ধরনের অঙ্ক করবে। এর পরের ক্লাসটা একটু অনেক বড় হবে, কারণ এর পরের ক্লাসে মোটামুটি বেশ অনেক অঙ্ক আছে। ঠিক আছে, আর আশা করি 4টে ক্লাসের মধ্যে মানে আর 4-5 ঘন্টার ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে, হোপসো। আমি এদিকে চেষ্টা করতে থাকবো, তোমরা তোমাদের মতো চেষ্টা করো, ভালো মতো ক্লাসগুলো পুরোপুরি করবে, ঠিকঠাক মতো ফলো করতে থাকো। যদি তোমাদের মনে হয় তোমাদের কোনো বন্ধুবান্ধবের এই ক্লাসগুলো দেখলে সুবিধা হবে, অবশ্যই তাদেরকে পাঠাবে, চ্যানেলটা শেয়ার করবে, ভিডিওগুলোতে লাইক করবে, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, যাতে আমার ভালো লাগবে যে তোমাদের সাথে আমার ইন্টারঅ্যাকশন হচ্ছে। ঠিক আছে, তো পড়ো ভালো মতো, বি হ্যাপি, স্টে সেফ, টাটা।